एसकेबी बांगला টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর 10। এর আগে 1 থেকে 9 নম্বর মক টেস্ট পর্যন্ত তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর এই মক টেস্টের বিশেষত্ব হলো এই যে প্রশ্ন ও উত্তরের পাশাপাশি সেই প্রশ্নের বিভিন্ন তথ্য নিয়ে বা তথ্যসহ আলোচনা ও তার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এই মক টেস্টের মধ্য দিয়ে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস মক টেস্ট নম্বর 10। আজকের 1 নম্বর প্রশ্ন, শারদামঙ্গল কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো। এই সালটি এবং তার কাব্যটির নামও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1870, 1879, 1888, 1862। সঠিক অ্যান্সার হবে বি, 1879। শারদামঙ্গল কাব্যটির রচয়িতা হলেন বিহারীলাল চক্রবর্তী। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই কাব্যটির কিছু অংশ আর্যদর্শন পত্রিকায় প্রকাশ পায়। কাব্যটির রচনায় বিহারীলাল চক্রবর্তীকে প্রেরণা দিয়েছিলেন কাদম্বরী দেবী। কাব্যটির সর্গসংখ্যা হল 5টি। শারদামঙ্গল কাব্যটির প্রথম সংস্করণ হয় 1286 বঙ্গাব্দে এবং এই কাব্যটির দ্বিতীয় সংস্করণ হয় 1307 বঙ্গাব্দে। এই সালগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানকার প্রত্যেকটি তথ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কাব্যটি অবোধবন্ধু পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সঙ্গীত শতক, নিসর্গ সন্দর্শন, শারদা মঙ্গল, সাদের আসন। সঠিক অ্যান্সার হবে বি, নিসর্গ সন্দর্শন। নিসর্গ সন্দর্শন এই কাব্যটিরও রচয়িতা হলেন বিহারীলাল চক্রবর্তী। এই কাব্যটি প্রকাশিত হয় 1870 খ্রিস্টাব্দে। সালটিও খুব গুরুত্বপূর্ণ। এই কাব্যটি অবোধবন্ধু পত্রিকায় প্রকাশিত হয়। এই কাব্যটির সর্গসংখ্যা হল 7টি। তাহলে এর আগে আমরা যে শারদামঙ্গল কাব্যের কথা জানলাম, শারদামঙ্গল কাব্যের সর্গসংখ্যা কত? সর্গসংখ্যা হলো 5টি। আর নিসর্গ সন্দর্শন এই কাব্যটির সর্গসংখ্যা হলো 7টি। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম কাব্যের নাম কি? দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে প্রচুর এসে থাকে। তোমাদের কাছে এই প্রশ্নগুলি সহজ মনে হলেও এই ধরনের প্রশ্নই কিন্তু এক্সামে আসে। বনফুল, কবি ও কাহিনী, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত। সঠিক অ্যান্সার হবে এ, বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম কাব্যের নাম হল বনফুল। এই কাব্যটি 1877 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যটির প্রথম প্রকাশ হয় 1282 বঙ্গাব্দে জ্ঞানাঙ্কুর নামক পত্রিকায়। পত্রিকার নাম ওইখানে উল্লেখ করা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এই কাব্যটি 8টি সর্গে বিভক্ত হয়েছে। এটি একটি আখ্যানমূলক কাব্য। 4 নম্বর প্রশ্ন, ছিন্নপত্র প্রবন্ধ গ্রন্থটিতে মোট কয়টি পত্র রয়েছে? খুবই সহজ প্রশ্ন, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই আসে। 111টি, 121টি, 141টি, 151টি। সঠিক অ্যান্সার হবে ডি, 151টি। ছিন্নপত্র এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রবন্ধ গ্রন্থটি 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সালটি খুব গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধ গ্রন্থটিতে মোট পত্রের সংখ্যা রয়েছে 151টি। এর মধ্যে প্রথম 8টি চিঠি শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা, বাকিগুলি ইন্দিরা দেবীকে লেখা। দেবী হবে, ইন্দিরা দেবীকে লেখা। কবি এই যে চিঠিগুলি ইন্দিরা দেবীকে লিখেছিলেন প্রায় 7 বছর ধরে, সময়সীমাও এখানে উল্লেখ করা রয়েছে। এই গ্রন্থটিতে কবি মানুষ সম্পর্কে অধ্যাপক ভূদেব চৌধুরী লিখেছেন, কবির অনাড়ষ্ট অসংকুচিত ব্যক্তিত্বটি এখানে সহজ বিকাশের প্রেরণায় অভিব্যক্ত হয়েছে। এখানে কে লিখেছিলেন? অধ্যাপক ভূদেব চৌধুরী এই কথাটি লিখেছিলেন। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কার কৌলিক পদবী মুখোপাধ্যায়? মুকুন্দরাম চক্রবর্তী, কাশিরাম দাস, ভারতচন্দ্র রায়, মালাধর বসু। সঠিক অ্যান্সার হবে সি, ভারতচন্দ্র রায়। কবি ভারতচন্দ্র রায়ের কৌলিক পদবী হল মুখোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি। কবির উপাধি হল গুণাকর। কবি ভারতচন্দ্র রায় অষ্টাদশ শতকের কবি ছিলেন। কবি ভারতচন্দ্র রায়ের 3 সন্তান ছিল। তার নামগুলো কি কি? পরীক্ষিত রায়,
রামতনু রায় এবং ভগবান রায়। ভারতচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু সাল হল 1712 খ্রিস্টাব্দে তার জন্ম এবং তার মৃত্যু হয় 1760 খ্রিস্টাব্দে। সালটিও খুব গুরুত্বপূর্ণ, এ ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। কবি ভারতচন্দ্র সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ করেন ঈশ্বর গুপ্ত, এই তথ্যটিও খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, স্বপক্রিয় সদুপাধ্যায় নামে কে পরিচিত ছিলেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে ডি, বিদ্যাপতি। স্বপক্রিয় সদুপাধ্যায় নামে পরিচিত ছিলেন কবি বিদ্যাপতি। তিনি ছিলেন মিথিলারাজ শিবসিংহের সভাকবি। কবির প্রকৃত পদবী ছিল ঠক্কুর, ঠ কয় কয় রস্যু বয়সনর বা ঠাকুর। এখানে কোন কবির কথা বলা হয়েছে? বিদ্যাপতির কথা বলা হয়েছে। তিনি ব্রজবুলিতে পদ রচনা করেছেন। 7 নম্বর প্রশ্ন, চর্যাপদের অপ্রাপ্ত পদগুলির মধ্যে আংশিক পদ হল নিম্নের কত সংখ্যক পদ? 24 সংখ্যক পদ, 23 সংখ্যক পদ, 48 সংখ্যক পদ, 25 সংখ্যক পদ। সঠিক অ্যান্সার হবে বি, 23 সংখ্যক পদ। চর্যাপদের অপ্রাপ্ত পদগুলির মধ্যে আংশিক পদ হল 23 সংখ্যক পদ। চর্যাপদের সঙ্গে আরও 3টি পুঁথি পাওয়া গিয়েছিল, সেগুলি হল নিম্নরূপ: সরহব্রজের দোহাকোষ, কৃষ্ণাচার্যের দোহাকোষ এবং ডাকর্ণব। এই তত্ত্বটিও খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, চর্যাপদের সঠিক নাম বা আসল নাম কি? চর্যাগীতি কোষ, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাগীতি, চর্যাগীতি পদাবলী। সঠিক অ্যান্সার হবে এ, চর্যাগীতি কোষ। মুনিদত্তের টিকার নাম চর্যাগীতি কোষবৃত্তি। বৃত্তি মানে টিকা, তাহলে মূল পুঁথির নাম দাঁড়ায় চর্যাগীতি কোষ। গীতি মানে গান বা যা সুরে তালে নাচ যোগে গেয়। কোষ মানে ভাণ্ডার বা সংগ্রহশালাকে বোঝায়। এই হিসেবে প্রতিটি গানকে চর্যা বলতে হয়, সুতরাং চর্যাগীতি কোষ নামটি হবে প্রাপ্ত পুঁথির আসল নাম। এই তথ্যগুলোও খুব গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, অগ্নি উপন্যাসটির রচয়িতাকে? প্রেমেন্দ্র মিত্র, আশাপূর্ণা দেবী, বনফুল, পরশুরাম। সঠিক অ্যান্সার হবে সি, বনফুল। অগ্নি উপন্যাসটির রচয়িতা হলেন বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই উপন্যাসটি 1946 খ্রিস্টাব্দে শনিবারের চিঠি নামক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসটির পটভূমিতে রয়েছে আগস্ট আন্দোলন। উপন্যাসটির প্রধান চরিত্র হল অংশুমান। 10 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের সর্বাপেক্ষা জনপ্রিয় নাটকের নাম কি? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। নীল দর্পণ, নবীন তপস্বিনী, বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী। সঠিক অ্যান্সার হবে এ, নীল দর্পণ। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে। এটি দীনবন্ধু মিত্রের সর্বাপেক্ষা জনপ্রিয় নাটক। এই নাটকের মূল বিষয়বস্তু হল বাংলায় নীল চাষিদের উপর নীলকর হবে, নীলকর সাহেবদের অত্যাচার ও তার কুফল। এই নাটকের অঙ্ক সংখ্যা হল 5টি। নাটকের মূল চরিত্রগুলি হল গোলক বসু, নবীন মাধব, সাবিত্রী, ক্ষেত্রমণি, সাধুচরণ, পিপি রোগ এবং শৈরেন্দ্রী। নাটকটি উৎসর্গ করা হয়েছে নীলকর কর নিকরে। নাটকটি ন্যাশনাল থিয়েটারে 1872 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর প্রথম অভিনীত হয়। 11 নম্বর প্রশ্ন, আধার মানিক উপন্যাসটির রচয়িতাকে? মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, হিরণময়ী দেবী। সঠিক অ্যান্সার হবে এ, মহাশ্বেতা দেবী। আধার মানিক উপন্যাসটির রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী। উপন্যাসটি প্রকাশিত হয় 1966 খ্রিস্টাব্দে। উপন্যাসের কাহিনীতে রয়েছে 18 শতকের নিম্নশ্রেণী মানুষের জীবনের আখ্যান পটভূমি ও আলীবর্দীর রাজত্বকালে 18 শতকের বর্গী আক্রমণের কাহিনী। লেখিকার নিজের কথায় এই উপন্যাস লোকবৃত্তের ইতিহাস। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল কাশীশ্বর, রামাই, নরপতি, পরী। মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস হল ঝাঁসির রানী। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর এটি প্রকাশিত হয় 1956 খ্রিস্টাব্দে। সালটিও খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন, শ্রী বৎসচিন্তার কাহিনী নিম্নের কোন কাব্যের মধ্যে সংযোজিত করা হয়েছে? অন্নদামঙ্গল কাব্য, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, মহাভারত, রামায়ণ। সঠিক অ্যান্সার হবে সি, মহাভারত।
বাংলায় মহাভারতের প্রথম অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর বা পরমেশ্বর দাস। কবীন্দ্র তার উপাধি। কাব্যটির নাম পাণ্ডব বিজয় বা পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। কাব্যের রচনাকাল হল 1532 খ্রিস্টাব্দ। 13 নম্বর প্রশ্ন, শ্রীরাম পাঁচালী এই কাব্যটির মোট শ্লোক সংখ্যা কত রয়েছে? 15,000, 16,000, 22,000, 24,000। সঠিক অ্যান্সার হবে ডি, 24,000। শ্রীরাম পাঁচালী এই কাব্যটির রচয়িতা হলেন কৃত্তিবাস ওঝা। কবি কৃত্তিবাস ওঝার আবির্ভাবকাল নির্ণয়ের প্রথম প্রয়াস করেন যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। বাংলায় মূল রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা। তার জন্ম হয় নদিয়ার ফুলিয়া গ্রামে। তার পিতা ও মাতার নাম হল বনমালী ওঝা ও মালিনী দেবী। শ্রীরাম পাঁচালী এই কাব্যটির রচনাকাল হল পঞ্চদশ শতকের প্রথম দিকে, আনুমানিকভাবে 1418 খ্রিস্টাব্দ। 14 নম্বর প্রশ্ন, ঈশ্বরী পাটনি নিম্নের কোন কাব্যের চরিত্র? শ্রীরাম পাঁচালী কাব্য, অন্নদামঙ্গল কাব্য, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, ধর্মমঙ্গল কাব্য। সঠিক অ্যান্সার হবে বি, অন্নদামঙ্গল কাব্য। ঈশ্বরী পাটনি এই চরিত্রটি হল ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের চরিত্র। অন্নদামঙ্গল কাব্যটির রচনাকাল হল 1752 খ্রিস্টাব্দ। অন্নদামঙ্গল কাব্যে বর্ণিত ভবানন্দ চরিত্রটি মহারাজ কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রূপে চিত্রিত হয়েছে। এই তথ্যটিও খুব গুরুত্বপূর্ণ। এই কাব্যের আরও অন্যান্য চরিত্র রয়েছে, সেগুলি হলো নিম্নরূপ: অন্নদা, হীরামালিনী, বিদ্যা, ব্যাসদেব। তবে কাব্যের বাস্তবনিষ্ঠ চরিত্র হল ঈশ্বরী পাটনি। খুবই গুরুত্বপূর্ণ এই চরিত্রটি। 15 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমথ চৌধুরী, মাইকেল মধুসূদন দত্ত, অনুরুদ্ধ ঘোষ। সঠিক অ্যান্সার হবে সি, মাইকেল মধুসূদন দত্ত। শক্তি চট্টোপাধ্যায়ের চতুর্দশপদী কবিতাবলী এই কাব্যগ্রন্থটি কবি মাইকেল মধুসূদন দত্তকে উৎসর্গ করেছিলেন। এই কাব্যটি প্রকাশিত হয় 1970 খ্রিস্টাব্দে। সালটিও খুব গুরুত্বপূর্ণ। কাব্যটিতে মোট কবিতার সংখ্যা রয়েছে 100টি। এই 100টি কবিতার মধ্যে কোনো শিরোনাম নেই, আছে শুধু সংখ্যা। কাব্যটির প্রচ্ছদ করেন পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যের নাম হল হে প্রেম হে নৈশব্দ। এই কাব্যটি প্রকাশিত হয় 1960 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, রাজশেখর বসুর লেখক রূপে প্রথম আবির্ভাব হয় কত খ্রিস্টাব্দে? 1920, 1921, 1922, 1924। সঠিক অ্যান্সার হবে সি, 1922 খ্রিস্টাব্দে। লেখক রূপে রাজশেখর বসু প্রথম আবির্ভাব হয় ভারতবর্ষের পৃষ্ঠায় 1922 খ্রিস্টাব্দে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি রচনার মধ্য দিয়ে। তারপর এই ধরনের গল্প রাজশেখর বসু অনেক লিখেছেন। সেসব রচনার উচ্চমান প্রথম রচনার গৌরব বজায় রেখেছে। রাজশেখর বসুর কয়েকটি গল্পগ্রন্থ হল গড্ডলিকা, যেটি প্রকাশিত হয় 1924 খ্রিস্টাব্দে, কজ্জলি, যেটা প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে, হনুমানের স্বপ্ন, যেটা প্রকাশিত হয় 1937 খ্রিস্টাব্দে। নামগুলোর পাশাপাশি এই সালগুলিও খুব গুরুত্বপূর্ণ। 17 নম্বর প্রশ্ন, টিকাকার মুনিদত্তের ভাষায় চর্যার অর্থ কী? আচরণীয়, দুষ্কর ব্রতাচরণ, আচার আচরণ, সর্বপ্রকার প্রপঞ্চমুক্ত আচরণ। সঠিক অ্যান্সার হবে ডি, সর্বপ্রকার প্রপঞ্চমুক্ত আচরণ। মুনিদত্তের ভাষায় চর্যার অর্থ হল সর্বপ্রকার প্রপঞ্চমুক্ত আচরণ। বিখ্যাত কবি কান্নুপাদের ভাবনায় চর্যার অর্থ হল দুষ্কর ব্রতচারণ। 18 নম্বর প্রশ্ন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের যে 250টি চর্যার সন্ধান পেয়েছিলেন, তার মধ্যে কতগুলি চর্যা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নব চর্যাপদ বেরিয়েছিল? 90টি, 92টি, 95টি, 98টি। সঠিক অ্যান্সার হবে ডি, 98টি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ বেরিয়েছিল 98টি চর্যা নিয়ে। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963 খ্রিস্টাব্দে নবচর্যাপদ আবিষ্কার করেন। এগুলি চাচাগান নামেও প্রচলিত। এই চাচাগানের প্রথম সন্ধান পেয়েছিলেন আর্নল্ড বাকে। 19 নম্বর প্রশ্ন, 1084 মা এই উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1975, 1976, 1977, 1978। সঠিক অ্যান্সার হবে এ, 1975।
হাজার-চুরাশির মা উপন্যাসটির রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী। উপন্যাসটি প্রকাশিত হয় 1975 খ্রিস্টাব্দে। উপন্যাসের পটভূমিতে রয়েছে নকশাল আন্দোলন। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি। এই উপন্যাসের বিষয় হলো এক মায়ের গল্প, যার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। লাশ কাটা ঘরে তার ক্রমিক সংখ্যা 1084। এর থেকেই উপন্যাসের নামকরণ করা হয় হাজার-চুরাশির মা। আর এই উপন্যাসটির রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল সুজাতা, ব্রতী, দিব্যনাথ। এই উপন্যাসটি অবলম্বনে 1998 খ্রিস্টাব্দে হিন্দিতে চলচ্চিত্র নির্মাণ করেছেন গোবিন্দ নিহালনি। চলচ্চিত্রে এর নাম দেওয়া হয়েছিল হাজার-84 কি মা। এই উপন্যাসটির জন্য 1996 খ্রিস্টাব্দে মহাশ্বেতা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান। তো এই ধরনের প্রশ্ন এখান থেকে দিতে পারে যে মহাশ্বেতা দেবী 4টি উপন্যাসের নাম দেওয়া থাকলো, যে নিম্নের কোন উপন্যাসটির জন্য 1996 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন বা জ্ঞানপীঠ পুরস্কার পান। তো সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হবে হাজার-চুরাশির মা। 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। একজন বিশিষ্ট বাউল কবির নাম উল্লেখ করো। নিম্নে 4টি অপশন রয়েছে, সেখান থেকে সঠিক অ্যান্সারটি নির্ণয় করতে বলছে। হাসন রাজা, গগন হরকরা, হাসন রোজা, গগন সরকার। সঠিক অ্যান্সার হবে বি, গগন হরকরা। গগন হরকরা একজন বিশিষ্ট বাউল কবি। তিনি ছিলেন শিলাইদহের মানুষ। কবির জমিদারিতেই তিনি ছিলেন ডাক হরকরা। তিনি লালন ফকিরের শীর্ষ পর্যায়ের এক সাধক কবি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর গগন হরকরার গান ব্যবহার করেছেন তার বক্তৃতায় এবং তার গানেও। গগন হরকরার বিখ্যাত একটি গান হলো নিম্নরূপ: আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেড়ে, আমি হারিয়ে সেই মানুষে ঘুরে মরি দেশ বিদেশে। ধরো এই ধরনের প্রশ্ন এখান থেকে দিতে পারে যে এই গানটি তুলে দিল বা এই গানটির প্রথম 2 লাইন তুলে দিল, তারপর বলল যে এই গানটির রচয়িতাকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে গগন হরকরা। আর এটি একটি গগন হরকরার বিখ্যাত গান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।